মানে আমি বেগম রোকেয়াকে নিয়ে খুব সুন্দর বইও পড়ছি। তার পরের দিন বেগম রোকেয়াকে গালিও খাইতে দেখছি। একটা ভাই একটা বোনকে কেন এরকম বাইরে দিতে চায় না জানো? কারণ সে জানে যে ছেলেরা তাকে কোন নজরে দেখে। আব্বা সারা জীবন বলতো যে টেবিলে যে আগে আসবে সেই রানের টুকরাটা পাবে। কমেন্ট বক্সে যদি আপনি দেখেন একটা মেয়েকে যেভাবে যে ভাষায় আসলে আক্রমণ করা হয়, দ্যাটস ভেরি আনফরচুনেট। ছোটবেলায় মেয়েদের প্রতি আপনার ধারণা আসলে কি ছিল? আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, মানে আপাতত আমাকে দেখছেন, পরে বুঝতেই পারছেন মানে আমাদেরকে আরো মানুষ আছেন আমার সঙ্গে। তাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো আজকে গল্প করব। কি নিয়ে গল্প করব আসলে ভাবছি। আ আমরা যখন পথ চলি, আমরা যখন জীবন যাপন করি কিংবা উদযাপন করি, তখন নানা রকমের বাধা তো থাকেই। সেটাই আসলে স্বাভাবিক নিয়ম। সেটা আসলে ব্যক্তিগত অনেক বাধা থাকে। মানসিক, শারীরিক, সামাজিক নানা ধরনের বাধা। এবং সেগুলো অতিক্রম করে আমরা প্রত্যেকে চলি। একেকজনের জন্য একেক রকমের বাধা থাকে। এবং সেটা শুধুমাত্র আপনি বলেই হয়তো পার করতে পেরেছেন। আমি হলে হয়তো পারতাম না। আবার আমারটাও হয়তো আপনি পারতেন না, আমি বলেই পেরেছি। সো এই বাধাগুলোর গল্প একেকজনের কাছে একেক রকম। কিন্তু এমন কিছু বাধা রয়েছে যেটা কমিউনিটি ওয়াইজ হয়। মানে ধরেন আম একজন নারী হিসেবে আমি যে জায়গা থেকে দৌড় শুরু করছি, একজন পুরুষ হিসেবে আপনি আমাদের সোসাইটিতে আরো অনেকখানি সুবিধাপ্রাপ্ত হয়ে আরেকটু সামনে থেকে দৌড় শুরু করছেন। অর্থাৎ একই গন্তব্যে যাওয়ার জন্য আমার এবং আপনার একই দূরত্ব অতিক্রম করতে হবে না বা আমাদের জার্নিটা একই রকম হবে না। সেটাই আমরা ভাঙতে চাই এই পৃথিবীতে। কারণ সকলেই স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির সঙ্গে তো আসলে ইনজাস্টিস হতে পারে না। আমরা চাই সমান অধিকার নিয়ে আমরা সকল মানুষ এই সমাজে থাকবো, এই পৃথিবীতে থাকবো। বাঁধ ভাঙার গল্পগুলো আজকে শুনতে চাই। আজকে আমার সঙ্গে আড্ডায় রয়েছেন ২ জন মানুষ। তার মধ্যে একজন তো আপনাদের ভীষণ চেহারায় পরিচিত, আরেকজনের কাজও আপনাদের সকলের কাছ পর্যন্ত ছুঁয়ে যায়। আমার সঙ্গে রয়েছেন ডিজিটাল ক্রিয়েটর সালমান মুক্তাদির। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন তাসমিয়া রহমান, পোর্টফোলিও ডাইরেক্টর, ইনোভেশন কনসাল্টিং। ওয়েলকাম আপা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপনারা দুজন এসেছেন। সো বাঁধ ভাঙার গল্প আমরা শুনবো। তবে বাধা পাওয়ার আগে আসলে জার্নির জায়গাটা আমি শুনতে চাই। তো সালমান ভাই আপনাকে দিয়ে আমি শুরু করি যে আমি প্রায়ই আপনাকে দেখি যে আপনি আসলে মানে মানবিক অধিকারের জায়গায় সকলের সমান থাকা নিয়ে কথা বলেন। আ যদিও বিনোদন দিয়ে আপনার শুরু হয়েছিল বাট এখন আসলে আপনি অনেক সোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলেন। সো আমি আসলে একটু জানতে চাই বিকজ আমার সবসময় মনে হয়েছে যে আমরা যখন একটা মেয়ে শিশুকে শেখাই তাকে নিজেকে প্রোটেক্ট করার কথা, পাশাপাশি আমাদের ছেলে শিশুটাকেও পরিবার থেকে শেখানো উচিত যে সে আসলে কিভাবে তার পাশের মানুষটিকে ফেলো যিনি সোশ্যাল সদস্য রয়েছেন তাকে কিভাবে সম্মান করা দরকার। সো আপনার বড় হওয়াটা আসলে কি ছিল? মানে ছোটবেলায় মেয়েদের প্রতি আপনার ধারণা আসলে কি ছিল? ছোটবেলা মানে আপনি টিনেজ এইজ পর্যন্ত ধরতে পারেন। যেটা সত্যি কথা হচ্ছে একটু আনকমফোর্টেবল সেটা আমার একটা অভ্যাস আছে বা আমার ক্যারেক্টার ওয়াইজ আমি সবসময় বিলিভ করি যে আমি কোন জায়গাতে বায়াস না। ইভেন ইফ ইটস মাই ফ্যামিলি সেখানেও যদি রং থাকে, ইভেন ইফ ইটস মি, ইফ ইটস রং, ইট ইস রং। এখানে আমি লজ্জাবোধ বা সেইম থেকে বলছি না। মানে ইটস এ রিয়ালিটি। ইফ ইটস রং, ইটস রং। এখন এটা খারাপভাবে নিচ্ছি না ভালোভাবে, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে মেয়ে মানুষ কিংবা ছেলে মানুষকে কিভাবে ইকুয়ালি ট্রিট করা হয় নাকি না, এটা অনেক পরে আসছে। আমার ১ম শিক্ষা বা আমার নিজের রিয়ালাইজেশন আসে যে why should I label people first? যে ছেলে, মেয়ে, ছোট, বড়, বৃদ্ধ, বৃদ্ধা কিংবা কার উপর ক্রাইম ডমিনেট করা হচ্ছে। এইটার জন্য আমার লেবেল কেন করতে হবে? তার বয়স কি, তার জেন্ডার কি? সো ১ম আমার শিক্ষাটা আমার নিজের প্রতি যেটা ছিল যে সবার আগে হচ্ছে যেকোনো জান অর্থাৎ জানটা কি হচ্ছে যে আমার আত্মা, আমার যেই জীবন্ত আছি আমি। তো এটা আমি সালমান যতটুকু জীবন্ত, তাসমিয়া আপু ততটুকু জীবন্ত। আমি যদি রাস্তার দিকে কোনো বাচ্চাকে দেখি সে ততটুকু জীবন্ত। ওই বাচ্চার সামনে যদি একটা কুকুর বিড়াল খেলে বা পাখি খেলে তার জীবনটাও ঠিক ততটুকুই জীবন্ত। প্রত্যেকটা জীবনই যদি সমান হয় সেই ক্ষেত্রে আমার বডি শুড নট আম আইডেন্টিফাই আলাদা করে একটা লেবেল দিয়ে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জীবন জানোমালকে আমার সেম ভাবেই রেসপেক্ট এবং প্রোটেক্ট করা উচিত। এটা হচ্ছে আমার ১ম শিক্ষা। সেখান থেকে এটা আমি ইজ ইট ফ্রম ফ্যামিলি? নো, ইটস নট ফ্রম ফ্যামিলি। ইটস a self realization. ওকে। সো এটা একেবারে ছোটবেলায়? ছোটবেলায়। ইনফ্যাক্ট ফ্যামিলি থেকে আমি দেখছি যে এটা খুব কমন বাংলাদেশে যে আমার বাবাকে, আমার দাদাকে, আমার নানাকে চিনোস নাকি? এই এলাকা আমাদের। এখানে আমরা এতদিন আমি ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি যে আমাকে চিনোস নাকি? এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলিতে ইটস আ ভেরি কমন ট্রেইট। ওকে। যেটা ছোটবেলা থেকে আমার কাছে একটু খটকা লাগতো। তো ঐজন্য হইতো কি যখনই আমি রেজাল্ট খারাপ করতাম বা কিছু নিজের প্রতি খারাপ আসতো, কখনো আমি ওই পাওয়ারটাকে ইউজও করতে চাইতাম না, পারতামও না। খটকা লাগতো। তো
ছেলে-মেয়েদের প্রতি এই যে ডিফারেন্স এর কথাটা এখন হচ্ছে, কখনো আমার লাইফে এক্সিস্টই করেনি এটা। আমার কাছে মানুষ মানুষই। এটা হচ্ছে ১ম। সো রিলেট করা আমার জন্য একটু টাফ যে কোন দিক থেকে আলাদা। বাট হ্যাঁ, ইন রিয়ালিটি দেয়ার ইস এ হিউজ ডিফারেন্স যে আমরা যেটা দেখতে পারি, যেটা আমরা এক্সপেরিয়েন্স করি। সালমান ভাইয়ের কি বোন আছে? আমার ২ বোন আছে। ওকে। সো ফ্যামিলি থেকে সেম ভাবে ট্রিট হতেন কিনা আপনি এবং আপনার বোনেরা? না, কখনোই না। শুধু ফ্যামিলি না। আমার চারপাশে আমি কখনোই কাউকেই সমানভাবে ট্রিট হইতে দেখিনি। আই থিংক ইটস অ্যান এক্সপেকটেশন ফ্রম মানে এভরিওয়ান বাট নট আ রিয়ালিটি আরকি। ওকে। সো আমি একটু তাসমিয়া আপার কাছেও সেম কোয়েশ্চেন যেতে চাই। আসলে ছোটবেলাটা কেমন ছিল? যেমন আমি যদি আমারটা বলি, মানে আমরা ২ বোন এবং আমি প্রায়ই শুনতাম আব্বা আমাকে বলতো, "আহারে একটা ছেলে নাই" এবং যখন তারা ইয়াং ছিল তখন শুনতাম যে আরেকটা বাচ্চা নেন যাতে ছেলে হয়। সো আমার মনে হতো যে আমার খুব রাগ লাগতো এবং মনে হতো আমি যে ছেলের মতো হব। মানে ছেলের মতো টমবয় টাইপের কাপড়-চোপড় পরতে আমার ভাল লাগতো। চুল ছোট করতে ভাল লাগতো। মানে পরে হয়তো আমার মনে হয়েছে যে মানে ওইটা কেন একটা আদর্শের জায়গা হবে যে একটা ছেলেই আমাকে হুম, হইতে হুম, হবে। হুম। আমার জায়গা থেকে আমি করব। হুম। সো আম এই হচ্ছে আমার গল্পটা ছিল। আপনারটা কেমন ছিল আসলে? থ্যাংক ইউ। খুব ইন্টারেস্টিং আলোচনা। আসলে ছোটবেলায় আ আমার কেসটা খুব ডিফারেন্ট। আমি আসলে আমার ২ ভাই। তো আমার ভাইদের থেকে আমি বেশি বলব যে প্রিভিলেজ পেয়েছি। ওকে। ইন দ্য সেন্স দ্যাট যে আমার আব্বার ৫ বোন ছিল। তো আব্বা সারা জীবন বলতো যে, "টেবিলে যে আগে আসবে সেই রানের টুকরাটা পাবে।" তো আমি সবার আগে টেবিলে হুম, যেতাম বিকজ আই লাভড ইটিং। আমি ছোটবেলায় অনেক স্বাস্থ্য ভালো ছিল। তো খেতে পছন্দ করতাম। তো আব্বা বললেই আমি দৌড়ায় চলে যেতাম। ১ম পরোটাটা কে পাবে, হুম। ১ম ওই রানের টুকরাটা কে পাবে। তো ছোটবেলা থেকে আসলে ওই ডিফারেনশিয়েট টা আমি কখনো ফ্যামিলিতে অতটা দেখি নাই। কিন্তু যেটা হয়েছে যে যখন আমি আমাদের কমিউনিটিতে খেলা শুরু করলাম, আমরা ১৩ টা বাচ্চা একই পাড়ায় থাকতাম এবং আমরা টিলো এক্সপ্রেস খেলতাম। এই যে দৌড়াদৌড়ি, হুম, 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 ছোঁয়াছুঁই, হুম। হ্যাঁ? তো একটা বয়স পর্যন্ত এইটা কোনো ম্যাটার করে নাই যে আমি একজন মেয়ে। কারণ আমি ফুটবল খেলতে গিয়ে গোলই হতাম। কারণ আমার স্বাস্থ্য খুব ভালো ছিল, গোলপোস্টে দাঁড়ায় থাকতাম। হ্যাঁ? সো আপনি কি আরবান এরিয়াতে বড় হয়েছেন? আমি ঢাকা শহরে বড় হয়েছি মগবাজার এলাকায়। ওকে। তো আসলে এটা কখনো বুঝি নাই। যদিও মেয়েদের স্কুলে পড়তাম, কিন্তু পরিবারে বা ফ্যামিলিতে বা কমিউনিটিতে ছেলেরা যেভাবে খেলছে, আমরা ৩ টা মেয়ে ছিলাম। ১৩ টা ছেলেমেয়ের মধ্যে ১০ টা ছেলে, ৩ টা মেয়ে। এবং আমার কখনো বেড়ে ওঠার সময় মনে হয় না যে আমি একটা মেয়ে। সো এইটা কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা। আমি আমি আমার বেড়ে ওঠা একটা মফস্বল থেকে বলছি হুম, এবং আপনি মানে ঢাকা শহর থেকে হুম। বলছেন। সো আমার মনে হয় এই ২ জায়গায় সবসময় একটা ডিফারেন্স থেকেই গেছে, তাই না? যদিও ঢাকা শহরেরও অনেক ফ্যামিলি আছে যারা আসলে এই হতে পারে। ডিসক্রিমিনেশনটা করে। কিন্তু এটা আমি ফিল করা শুরু করেছি একটু বড় হয়ে। যেরকম আমি যখন ফর এক্সাম্পল ক্লাস 5-6 এ পড়ি, তখন আস্তে, আস্তে মা বলা শুরু করলো যে, "এই কাপড় পরে বাইরে যেও না। ওটা ওভাবে যেও না বা ছেলেদের সাথে এভাবে আর খেলার দরকার নাই।" আম্মা একটা টাইমে আমাকে বলে দিলেন যে, "তোমার আর টিলো এক্সপ্রেস খেলা লাগবে না।" কিন্তু আসলে আমাকে খুব একটা এক্সপ্লেইন করেন নাই কেন। তো তখন আমার জাস্ট ভেতরে লাইফ থেকে মনে হইলো এটা আর আপনার না। না, মানে ওই যে জাস্ট মেয়ে বড় হচ্ছে, কিন্তু সেটা যে সে আমাকে খুব ভেঙে বলবে, হুম, আমার হুম, মনে হয় ওইটা সে হয়তো মনে করেছে যে দরকার নাই, আমি বুঝে যাবো। কারণ আমার আম্মাও আসলে এরকম ছিলেন। হুম, হুম। উনি খুবই ডানপিটে ছিলেন। উনি ছেলেদের সাথেই খেলতেন এবং আ মানে অনেক আ আশেপাশের পাড়া প্রতিবেশীদের ভিতরেও দেখেছি যে উনার একটা ছিল। হ্যাঁ? ওই এলাকায় আমরা যেটা সালমান হুম, বলল যে, "আমি কে? বা আমি কোন ফ্যামিলির তুই জানোস কিনা?" এগুলা আমাদের ফ্যামিলিতে ছিল। কারণ আমরা ওই এলাকার একদম 50s থেকে থাকি, হ্যাঁ? তো আমার মনে হয় একটু বড় হয়ে আমি রিয়ালাইজেশনটা বেশি ফিল করা শুরু করলাম যে আ আমার ভাইরা যেতে পারে বাইরে। আমি আবার সন্ধ্যার পরে হুম, বলা হলো যে, "যেও না বাইরে।" আবার আরেকটা জিনিস তখন ছিল কি আমি আর্লি 90s এ ওরকম স্কুলে পড়ি। হুম। তো অনেক কনসার্ট হতো। হ্যাঁ? যখন আইয়ুব বাচ্চু বা জেমস বা এই যে বুয়েটে কনসার্ট হতো, মেয়েরা একদম যেত না। হ্যাঁ? খুব একটা মেয়ে আমি দেখি নাই। কিন্তু আমার বড় ভাই আমাকে কনসার্টে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আ হিউজ আ মানে কি বলবো সাকসেস ফর মি। কিন্তু আমাকে তারা অনেক প্রোটেক্ট করে রাখতো। যে ভাইয়া আর ভাইয়ার ফ্রেন্ডরা আমাকে প্রোটেক্ট করে রাখছে এবং ওইটার কারণে আমার ভাইকে নেক্সট ৬ মাস আমার অনেক তোষামোদ করতে হইতো। ওই রানের টুকরাটা দিয়ে দিতে হইতো এবং কোকা কোলা দিয়ে দিতে হইতো। সো বাট আমার মনে হয় নেগোসিয়েশন যে করতে হবে একটা মেয়ে হিসেবে এইটা আমার কাছে মনে হয় যে ১০-১২ বছরের পরে ফিল করা শুরু করেছি এবং টিনেজ লাইফে অনেক বেশি লাইক ১৭-১৮ বছর যখন হয়ে গেল তখন আমি মেয়ে আর ভাইরা ছেলে এটা আমি খুব ক্লিয়ারলি বুঝলাম। আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করি হ্যাঁ, বিকজ প্লিজ। খুব ইম্পোর্টেন্ট একটা আমি নোটিস করলাম আপুর স্টোরিতে অ্যান্ড আমাকে অনেক ওভারওয়েলম করছে ইন আ পজিটিভ ওয়ে।
she had very good exemplary male figures in her family. রাইট তার বাবা তাকে শিখাইলো যে মাংসের যে কথাটা বললো, ইট ওয়াজন্ট অ্যাবাউট আ গেম। শিক্ষাটা কি হলো যে ডিজার্ভ করে সেই মাংস, এটা একটা লাইফ লেসন কিন্তু। সেম ভাবে তার ভাই কিন্তু তাকে বলে নাই ওখানে যেও না বিকজ ওখানে রিস্ক আছে। রাদার সে তাকে নিয়ে গিয়ে তাকেই প্রোটেক্ট করছে অ্যাজ এ ব্রাদার। ব্রাদারহুডটা দিয়ে কিন্তু তাকে নিয়ে গেছে। বিকজ শি ডিজার্ভস দ্যাট ফান অ্যাজ ওয়েল বিকজ ভাই তো যাচ্ছে। সো এই ফাদার ফিগার, ব্রাদার ফিগার বা মেল ফিগারের যে প্রোটেকশন, যে সেফটিটা ফিল করার কথা চারপাশের সোসাইটি থেকে, সে বাসাতে কিন্তু এটা পেয়ে গেছে এতদিন। হুম। কিন্তু যখন সে আউটার ওয়ার্ল্ডে এন্ট্রি নিল, she realized it's not the same for everyone. The outside scenario is different. So I think that's something to acknowledge. Very important. অ্যাবসলিউটলি ট্রু। কারণ আমি দেখেছি এরকম অনেক গল্পেও বলা হয়, মানুষ বলে যে একটা ভাই একটা বোনকে কেন এরকম বাইরে দিতে চায় না জানো, কারণ সে জানে যে ছেলেরা তাকে কোন নজরে দেখে। সো মানে এটাকে একটা দীর্ঘ সময় ধরে ভাইয়ের বীরত্ব বা ভাইয়ের কেয়ার Correct. হিসেবে দেখা হয়েছে, কিন্তু মানে আলটিমেটলি তো মেয়েটাকে আসলে তুমি তখন পঙ্গু করে দিচ্ছ, এবং তাকে তুমি যখন তোমার ঘাট থেকে সোকল নামানোর জন্য একটা বাড়িতে দিয়ে আসছো, তখন তো মানে তুমি আসলে তার কাছে থাকছো না এবং সে নিজেকে প্রোটেক্ট করার মতো শক্তিশালীও হচ্ছে না। হুম। সো দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি অফ কোর্স। তো সালমান ভাই, মানে আপনি তো মানে এই যে আপনি নিজেও একটু আগে বলছিলেন যে আমার পরিচয়টা ডিজিটাল ক্রিয়েটর দিবে, যদিও আপনি আরো অনেক কিছু করেন। সো সেই জায়গায় মানে আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? তখন তো আসলে এই ক্যারিয়ারটা ছিল না না, সামনে। না ছিল না। ছোটবেলায় আমি আর্মি অফিসার হতে চেয়েছিলাম, নট বিকজ আমি চেয়েছিলাম, বিকজ আমাকে বোঝানো হয়েছিল যে আর্মি ব্র্যাট সবসময় আর্মি অফিসারই হবে। সো আমি আমার ফিউচার ধরেই রাখছিলাম যে যেটা হবে আমি ক্যাডেট কলেজ যাবো, ওখানে মাইর-টাইর খেয়ে হয়তো অফিসার হয়ে বের হবো। তো যত বড় হলাম দেখলাম যে না, এটা আসলে মানে কখনোই আমার জন্য সম্ভব না। আমার জন্য না। আমি মানে স্ট্রং ফিগার না খুব একটা। সো বড় হতে, হতে ইনিশিয়ালি আমার আর্টস এর প্রতি খুব শখ ছিল, যে আয়ুব বাচ্চুর কথা বলল। আমার একটা খুব স্বপ্ন ছিল যে কোন এক ছোটবেলাতে এটা বিগ ডিল যে হুম। আয়ুব বাচ্চুর সাথে আমার ব্যান্ডে থাকতে হবে না। আমি উনার পাশে একদিন একটা স্টেজে একবার খালি মানে একটা কোনো গিটার হোক, ড্রামস হোক, একটা ইন্সট্রুমেন্ট প্লে করতে চাই। দ্যাটস ইট। এটাই আমার স্বপ্ন ছিল। বড় হয়ে আমি অনেক অডিশন দিলাম, গিটার শিখলাম। সব অডিশন থেকে রিজেক্টেড। বিভিন্ন রক শোজ ছিল, ওখান থেকে রিজেক্টেড। সো কোনোভাবেই যা বুঝলাম যে টেকনিক্যালি আমি সব জায়গা থেকেই মানে কোথাও সুইটেবল না। বাট দেন এগেইন সামহাউ এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আই এইসড ইট সামহাউ। মিউজিকে হয়তো হয় নাই। বাট দেন দ্যাটস কেন হাউ। হয় নাই? আপনার গান আছে তো। গান আছে, বাট ওই যে বললাম না, মানে when you are consistent enough something actually মানে comes out. ছেড়ে দিলে ওটার ফিউচার থাকে না। তো যেহেতু ছেড়ে দেইনি, আমার মনে হয় যে ফিউচারটা সেফ হয়ে গেছে। দ্যাটস ইট। সো আমরা যখন আসলে মানে কথা বলি কারোর অধিকার নিয়ে, কাউকে ছোট করা নিয়ে, কাউকে বড় করা নিয়ে, আর মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে আসলে, এবং এখনকার সময়ে তো ডিজিটাল মিডিয়া যেটাতে আপনি আমি সকলে আছি, সেইটা তো একটা মানে বিশাল ভূমিকা পালন করে। এবং আমি দেখি যে যখনই আমি ফেসবুকে ঢুকি, দেয়ার ইজ সামথিং, মানে এখন এআই আসার পরে ছবি বিকৃত করা হচ্ছে, আগেও করা হয়েছে। অন্যের ছবি দিয়ে যেকোনো কিছু বানানো হচ্ছে। কমেন্ট বক্সে যদি আপনি দেখেন, একটা মেয়েকে যেভাবে যে ভাষায় আসলে আক্রমণ করা হয়, দ্যাটস ভেরি আনফরচুনেট। বাট আপনার বাট কি দ্যাট আসলে মনে গার্লস হয় ডু যে ডিজার্ভ ইট আপু। মানে আই এম সরি, আমি আপনাদের এগেইনস্ট এ বলি যে ডিজার্ভিং বলতে কিন্তু আমি বলতেছি না যে ভালো হইছে ওইটা না। ডিজার্ভিং মানে হচ্ছে আমি যেই কর্মফলটা, যেই অ্যাকশনটা নিবো ওটার একটা ইকুয়াল রেসপন্ডই আসবে। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ব্যাক ইন 2019 আমার একটা ভিডিও আছে ওটার। অ্যান্ড ওই একই ইনসিডেন্ট নিয়ে আমি ৩-৪ বার আগেও কথা বলছি, বইও লিখছি আমি। অ্যান্ড আই ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট ইট। আনটিল নাও আই হ্যাভ স্টপড ইট বিকজ নাও ইজ দ্য টাইম when we see the result. রেজাল্ট আসার আগে যেটা হয়েছিল যে একবার একটা বাস থেকে, কলেজের বাস, ওইখানে এক সাইডে তো ওই যে মেয়েরা বসে, আরেক সাইডে হচ্ছে ছেলেরা বসে। তো ওই ছেলেদের সাইড থেকে মেয়েদেরকে কটূক্তি করা হচ্ছিল বাস থেকে। তো আমি তখন আমার গাড়িতে ছিলাম। ওই সময় আমার তখন মনে আছে আমি গাড়িটাকে চেজ করে বাস থামাইছি রাস্তার মাঝখানে। ভোর কলেজে যাচ্ছিল 7:30 মনে হয় টাইম, মানে ভোরবেলা আরকি। থামায় আমি ডাইরেক্ট ওখানে উঠে গেছি সকালবেলা। উঠে আমি বলছি যে এখানে অ্যারাউন্ড ৪০ টার মতো ছেলে ছিল। আমি বলছি যে একটা, যদি কেউ এখানে অ্যাকচুয়ালি বাপকা বেটা হয়ে থাকে এখন তোরা সাহস দেখা। কে বলছে I just want to know the name. সবাই চুপ। কেউ কোনো কথা বলে না। তখন আমি সামনে যেসব মেয়েরা বসা ছিল ওদেরকে জিজ্ঞেস করছি, "তোমাদের সামনে আরেকটা মেয়েকে ওরা বড় জোর গলায় হাসতে, হাসতে, নাচতে, নাচতে এতক্ষণ ধরে হ্যারাস করছে। অ্যান্ড তোমরা এতদিন হইলে কিছু না করলে বলতে কোনো ছেলে দাঁড়ায় না। আজকে আমি একা দাঁড়ায় আছি against all of these guys. You need to speak up and tell me who was that guy." I will kid you not, একটা হিজাব পরা মেয়ে থেকে একটা নরমাল মেয়ে পর্যন্ত সবাই মুখ চিপে, ইটস আ ফান সিচুয়েশন যে ও ধরা খাইছে। মানে ইটস আ ভেরি লিটল থিং যে ওরা এক্সপেক্ট করে না। এটা খুব বড় একটা ডিল না।
আমি আবারও এক্সপ্লেন করলাম যে দিস গোজ বিয়ন্ড দিস ক্যান গো আপ টু ফিজিক্যাল অ্যাসল্ট অ্যান্ড আ লট অফ থিংস পিপল লুজ দেয়ার লাইফস দেয়ার চিলড্রেন। দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম আস্কিং ইউ। বাস ড্রাইভারকে জিজ্ঞেস করছি, বলছে মামা বাদ দেন। হেল্পারকে বললাম মামা বাদ দেন। আমি জিদের চুরি আনতাম, জানি না কে করছে, সামনে এমপি চেকপোস্ট ছিল, আমি এমপি চেকপোস্টে গিয়ে আবার নোটিফাই করছি যে আই স্টপ দেম, নাও ইটস ইউর রেসপন্সিবিলিটি, আপনার ইয়েতে ঢুকবে এখন। দে সেড বাদ দেন। হুম, অ্যান্ড দেন আই রিয়েলাইজড ইটস নট অ্যাবাউট পৃথিবীতে ভালো মানুষ আছে নাকি না, কেউ প্রোটেক্ট করবে নাকি না। ইফ ইউ ক্যানট প্রোটেক্ট ইউর সেলফ, ইফ ইউ ডু নট স্ট্যান্ড আপ ফর ইউর সেলফ, পিপল আর বাউন্ড টু গো এগেনস্ট ইউ ইজিলি। সো হুম, মেয়েরা যে এই ফেসগুলা করে, কেন করে? বিকজ দে নো, আমি সালমান মুক্তি দেখুন আজকে যেখানে সব ছেলেরা দাঁড়ায় যায়, মেয়েরা নিজেরা চুপ থেকে যাবে। দে উইল নট স্ট্যান্ড আপ ফর দেমসেলভস। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, বলার জন্য গতকালকেই পেয়েছি। একটা লোকের জেল হইছে বিকজ অফ ফিজিক্যাল অ্যাসল্ট অ্যান্ড ভায়োলেন্স। সেম লোকটা যাকে ভায়োলেট করছে ও কিন্তু জেলে গেছে, বাট যাকে ভায়োলেট করছে সেও কিন্তু একটা ছেলেকে আর মেয়েকে অ্যাসল্ট করছে। ওই মেয়েটা কিন্তু আবার অ্যাসল্টের জন্য কোথাও ওর কোনো লিগাল অ্যাকশনস নেওয়া হয়নি। ইটস নট অ্যাবাউট ছেলে অর মেয়ে এক্স্যাক্টলি, ইটস অ্যাবাউট আমার কালচার আমাকে কোন জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে শিখায়। যখন আমি অ্যাকসেপ্ট করে ফেলি, আমি কিন্তু ডিজার্ভ করি এটার হুম, আউটকাম, যেটা আমরা এখন ডিজার্ভ করতেছি। হুম, দ্যাটস ওয়াই আমি বলছি যে মেয়েরা ডিজার্ভ করে, বিকজ মেয়েদের নিজস্ব না, ল্যাক অফ আমার ভয়েস এখানে এর ২ জন্য। টা কথা আছে আসলে। মানে আপনি আসলে আম মেয়েদেরকে আলাদা কমিউনিটি করে তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমরা কেন তোমাদের জন্য কথা বলবে না? ইয়েস। এইটা আমরা কতদিন আসলে বলবো? এই যে মানে বিকজ তোমরা অ্যাজ আ পর্যন্ত হিউম্যান বিং মানে ধরেন আমাকে একটা ছেলে বাজে কথা বললে যা, একটা মেয়ে বাজে কথা বললেও তো তা হুম। আসলে। না সো এখানে একটু মানে একটা মেয়েকে কেন বললা, আমি এখন একটা কাক মরছে সব কাক গিয়েই কেন জড়ো হবে? এখানে ভাই একটু বনের এড সকলেই করি। কেন বলবে না যে কাক মারা গেছে আহারে? না, সালমানের কথাটার সাথে একটু এড করি। আসলে আমি তো দীর্ঘ মানে ১০ বছরের বেশি সময় এনজিও সেক্টর কাজ করেছি এবং অনেক আ আ বিভিন্ন দেশ মানে জেলায়, উপজেলায় যাওয়া হয়েছে। তো একটা জিনিস কি যে আসলে আমরা বলি না যে এই ফুল গাছটা কিভাবে বড় হবে? হুম, 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 তার পরিবেশ যদি আপনি না দেন, হুম, তাকে যদি আপনি পানি না দেন, হুম। এখানে যদি এমন একটা পরিবেশ তৈরি করেন যে সে বাঁচতে পারবে না, তাহলে সে কিন্তু মরে যাবে। অ্যাবসোলিউটলি, তো অ্যাবসোলিউটলি। প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু ওইটা সত্যি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে একটা মেয়ে যখন যবে থেকে জন্মালো বা বড় হচ্ছে, তার আশেপাশে কিন্তু সবাই তাকে বলছে, "চুপ থাকো।" চুপ থাকো। হ্যাঁ। কাজেই সে কিন্তু জানে না যে কথা বলাটা যে তার একটা রাইট। হুম, এটা কিন্তু নাম্বার 1। হুম, হুম, এখন যেটা হচ্ছে যে অনেক মেয়ে বের হচ্ছে, তারা মোবাইল, তারা বাসে চড়ছে বা তারা পাবলিক স্পেস এ আসছে এবং এই কারণে তারা বিভিন্ন ধরনের ব্যাকল্যাশ খাচ্ছে। কারণ আ সোসাইটি স্পেশালি রাইট। পুরুষ বা পুরুষতান্ত্রিক মেয়েদের এটা একটা ইনসিকিউরিটি হুম, হুম, হয়তো হুম, আমি হুম, বলব। কিন্তু আসলে আপনি যেটা বললেন যে ও কেন দাঁড়াচ্ছে না? কারণ আমার কাছে মনে হয় যে ওকে বলা হচ্ছে যে না দাঁড়ানোটাই নরমাল। হুম, দাঁড়ানোটাই অ্যাবনরমাল। হুম, না কারণ আরেকটা কথা সালমান ভাই যেটা বলছিল যে মানে ব্যাপারগুলোকে এত ছোট করে রাখা হয়। মানে ও একটু তো টিটকারিয়ে দিছে। একটুই তো বলছে যে হ্যাঁ। হুম, ওড়নাটা হুম, ঠিক হুম, করে হুম, পড়েন না কেন? কি না, না কাপড় এটাই পরছেন? আমি একটু আমি শিশই দিছে। হুম, মানে হুম, এটার জন্য আবার মামলা কে গিয়ে কারণ আমি করবে? আপনাকে বলি, আমরা যখন স্কুলে পড়তাম, হুম, হ্যাঁ? আমার স্কুলে ৩ টা ছেলেদের স্কুল পার হয়ে আমাদের মেয়েদের স্কুলে যেতে হতো। হুম, তো আমাদেরকে কিন্তু শেখানোই হতো যে তুমি এমন কিছু করবা না এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, যাতে ছেলেরা টিটকারি মারে, ছেলেরা কথা বলে, আর বললেও কথা বলবা না। এটা হুম, কিন্তু শেখানো হইছে হুম, আমাদের ছোটবেলায়। অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। যে না হলে ধরেন আমরা যদি গেটের বাইরে দাঁড়িয়ে প্রতিদিনই মারধর করতে হবে হুম, বা চিল্লাচিল্লি করতে হবে বা রাগারাগি করতে হবে। হুম, তো আমার কাছে মনে হয়েছে যে একটা সময়ে আসলে এটাকে এভয়েড করতেই বলা হয়েছে। হুম। এবং ছোটবেলা থেকে বেড়েই উঠে ছেলেমেয়েরা জেনে যে ইট ইস ওকে ফর আই দ্য বয়েজ, ইট ইস নট ওকে ফর আই দ্য গার্লস। আচ্ছা স্টিল নাও মানে আমি যদি আমার কথাও বলি, এই যে আমরা ডিজিটাল আইন নিয়ে কথা বলি, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলি, যখন আমি অনেকগুলো শো করেছি, অনেক বড়, বড় লয়ারের সাথে কথা বলেছি, বলেছি যে মেয়েরা এগিয়ে আসুন, মানে আপনারা মামলা করুন, আপনারা হুম, আইনিভাবে লড়ুন। কিন্তু আল্টিমেটলি আমার ফ্যামিলি বা আমার চারপাশের মানুষ আমাকে কি বলে? যখন আমার ছবি বিকৃত করা হয়, যখন আমাকে নিয়ে মিথ্যাচার করা হয় সোশ্যাল মিডিয়াতে, আমাকে বলে, "এগুলো তো থাকবেই, ইগনোর ইট।" সো এই ইগনোর ইট করে আসলে আমরা যে ধর্ষণগুলো হয় সেই জায়গায় আসলে নিজেদেরকে এখানে সকলে মিলে হুম, পৌঁছাই। এখানে আমরা হুম, কিন্তু ফ্যামিলিকেও দোষ দিতে পারতেছি না। আমরা ইন্টারনেটের সুবাদে কিন্তু অনেক কিছুর প্রতি এক্সপোজড আমরা দেখতে পারি, শুনতে পারি, জানতে পারি। আনফরচুনেটলি আমাদের ফ্যামিলি কিন্তু আসলে এত টেক স্যাভিও না। আর সবাই কিন্তু যেরকম আপুর ফ্যামিলি হচ্ছে আবার enriched with knowledge, সবাই কিন্তু আপুর ফ্যামিলির মতো enriched ও না। হুম। সো ওই বড় একটা নাম্বার ২০ কোটির উপরে মানুষ আমাদের এখানে অলমোস্ট। এতগুলা মানুষকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না চেঞ্জ হবে। এইজন্যই কিন্তু লিডারশিপের কথাটা সবসময় আসে। বাট দ্যাটস আ ভেরি পলিটিক্যাল ডিসকাশন, ওটা এখানের সাথে যায়ও না। বাট অল আই এম ট্রাইং টু সে ইজ লাইক ইউ নিড আ সেন্টার পাওয়ার হাউস,
যে সেন্ট্রাল পাওয়ার হাউস থেকে নিচের সব ইয়েকে কন্ট্রোল করতে হবে বা হাতে নিয়ে আসতে হবে। এছাড়া এই যে বললাম যে মার্কেটিং একটা টার্ম আছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। যে আমার এক্সপেক্টেড লাইফস্টাইল একটা হইতে পারে বাট ইন রিয়ালিটি কিন্তু আমি অন্য লাইফস্টাইলে বিলং করি। সিমিলারলি এই যে আমরা ডিসকাশন করতেছি এই পয়েন্টগুলা নিয়ে, we can only expect this to be better. We can discuss যে কি হইতে পারে, আইডিয়াল সিচুয়েশনটা কেমন। বাট in order to make it work in reality, the only person or the only organization that can make it work is the ব্লক, যেটা হচ্ছে পিরামিডের টপ অফ দ্য টপেস্ট ব্লক। এছাড়া কিন্তু নিচের ব্লক থেকে আমরা যতই চেষ্টা করি আমরা সবগুলো ব্লক ১ ইঞ্চিও সরাতে পারব এখানে না। আমার একটা প্রশ্ন আছে যে বিগত সময়ে যখনই নারীর নেতৃত্ব নিয়ে কথা হয়েছে বা নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা আমরা দেখেছি বিগত সময়ে, এবং তখনই উদাহরণ দেওয়া হতো যে আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী, আমাদের স্পিকার নারী, তোমরা আর কত নারীর ক্ষমতায় দাও। কিন্তু সেই সময়ও কি আপা ভালো বলতেন, সেই সময়ে কি আসলে সত্যিকার অর্থে মানে ওইটাই কি নারীর ক্ষমতায়নের প্রকৃত রূপ যেটা আমরা দেখতে চেয়েছি, নাকি আমরা চেয়েছি যে মানে ঘরে আসলে নারীরা মার খাবে না, তারাও মানে ফিনান্সিয়াল ব্যাপারে নিজেদের মতামত দিতে পারবেন, কিংবা অফিসগুলোতে আসলে নারী হ্যারাসমেন্ট আর হবে না। সো সেই জায়গাগুলো আপনারা কি দেখেছেন আসলে ইন রিয়ালিটি? না, খুব সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে নেগোশিয়েট হচ্ছে না বা নেগোসিয়েশনটা বেড়েছে, এইটা সত্যি কথা। নেগোসিয়েশন হচ্ছে প্রতিদিন। মানে ধরেন যখন মেয়েরা গার্মেন্টস সেক্টরে আসা শুরু করলো, বাংলাদেশের মেয়েরা তো অসম্ভব পর্দার ভেতরেই ছিল না? তো এই সেক্টরটা থেকে কি দেখা গেল যে ঝাঁকে, ঝাঁকে মেয়েরা কাজে যাচ্ছে। হ্যাঁ? এবং গার্মেন্টস সেক্টরে মেয়েদের চাকরির কারণে যে একটা ভিজিবিলিটি তৈরি হলো, হ্যাঁ? এখন আপনি দেখবেন এগ্রিকালচারে প্রচুর মেয়েরা কাজ করে এবং সেটা কিছুটা ইনভিজিবল। এগ্রিকালচারে প্রতিটা জায়গায় কিন্তু ফ্যামিলি কাজ করে। নারীও কাজ করে, পুরুষও কাজ করে, বাচ্চা মেয়েটাও কাজ করে, বাচ্চা ছেলেটাও কাজ করে, হ্যাঁ? তো ভিজিবিলিটি আসছে, নেগোসিয়েশনও প্রতিদিনই হচ্ছে। আমার মনে হয় যে আমাদের এই শিফটিংটা আস্তে, আস্তে হয়েছে। কিন্তু প্রসেসটা খুব স্লো। তবে লিডারশিপের ক্ষেত্রে আমি বলব যে প্রতিটা সরকারেরই হয়তো সেই enabling environment তৈরি করার ইচ্ছা ছিল যেখানে নারীরা বের হবে, কাজ করবে। যে কারণে হয়তো নারীরা করছেও কাজ। কিন্তু সেটা আমার মনে হয় সব সেক্টরে সমানভাবে হয়নি। একটু uneven আছে। কারণ আমরা এখনো পুরুষের কাজ, নারীর কাজ আলাদা করি। যেরকম গার্মেন্টস আমরা মনে করি যে এটা একটা নারীর কাজ। কারণ সেলাইয়ের সাথে রিলেটেড। কিন্তু তাইলে কেন আমরা আমাদের ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে তো অত নারী দেখি না। রেস্টুরেন্টে আপনি দেখেন না যে মেয়েরা রান্না করে। কিন্তু এটাও তো নারীই করে বাড়িতে, তাই না? বা আপনি হসপিটালিটি সেক্টরে দেখবেন সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোতে অনেক মেয়েরা কিন্তু হোটেলে কাজ করে। আমাদের দেশে কিন্তু মেয়েরা হোটেলে কাজ করে না। তো একটু আনইভেননেস আছে যে কোনটা পুরুষের কাজ আমরা মনে করছি, কোনটা নারীর কাজ আমরা মনে করছি, এখানে পার্থক্য আছে। বাট কাজ হয়েছে, নেগোসিয়েশন হয়েছে, নেগোশিয়েট আমরা এখনো প্রতিনিয়ত করছি। মানে এখনকার সময় দাঁড়িয়ে হয়তো এই উদাহরণগুলো খুবই রেয়ার, কিন্তু একসময় গিয়ে হয়তো আরো বেশি কমন হবে, এবং কমন হতে, হতে ওই অ্যাকশন গুলো আসাই বন্ধ হয়ে যাবে। উল্টাটাও হইতে পারে। মানে ইউ নেভার নো। মানে এখন আমি তো খুবই ইনকনসিস্টেন্ট ইয়েতে পড়ছি। যেমন আমি বেগম রোকেয়াকে নিয়ে খুব সুন্দর বইও পড়ছি। তার পরের দিন বেগম রোকেয়াকে গালিও খাইতে দেখছি। সো তখন কিন্তু উই আর ইন আ ভেরি আনইভেন সোসাইটি, যেখানে হচ্ছে একই মানুষ যাকে আপলিফট করা হচ্ছে, এডুকেশন একটা পার্ট বানানো হচ্ছে, সেই মানুষটাকে আবার বলা হচ্ছে সে সমাজ ধ্বংস করে ফেলতেছে। সো দেয়ার ইজ এ হিউজ কন্ট্রাডিকশন। এটার কারণই হচ্ছে দেয়ার ইজ এ হিউজ ব্যারিয়ার ইন বিলিফ সিস্টেম, পয়েন্ট অফ ভিউ, এডুকেশন সিস্টেম ইটসেলফ। বিকজ ওরাও তো একই বইও পড়ছে মনে হয়। দুটি কন্যা সন্তানের হুম, বাবা। হুম, হুম। সো আপনি কি আসলে তাদেরকে এখানে বড় করার, বাংলাদেশের সোসাইটিতে বড় করার জন্য সেফ মনে করেন কিনা? না। যদি আমি আপনাকে আপার ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে হ্যাঁ, ধরে আমি নিই। অনেক প্রিভিলেজ ক্লাসে বিলং করি। অ্যান্ড স্টিল আমার কাছে মনে হয় যে দে আর নট সেফ ইন বাংলাদেশ। বাট আই ক্যানট চেঞ্জ ওদেরকে। আমি যেটা বলি যে, "বাবা দেখো, তোমাদেরকে আমি কখনো বাংলাদেশের পার্সপেক্টিভ তোমাদের জন্য চেঞ্জ করতে পারব না। নাথিং উইল চেঞ্জ। বাট আই ক্যান চেঞ্জ ইউ অ্যান্ড উইথ ইউর ওন কনসেন্ট, যে তুমি তোমাকে কিভাবে ডিসক্রাইব করবা, বড় করবা। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি, মানে পুশ করব না যে তুমি বেস্ট স্টুডেন্ট হও। বাট আই উইল রিয়েলি লাভ ইট ইফ ইউ ক্যান ট্রাই। বাট মোর ইম্পোর্টেন্ট দ্যাট, আমার জানতে হবে তুমি ভালো মানুষ হইতে পারো নাকি? আর ইউ কাইন্ড? তোমার হার্ট বড় নাকি? তুমি এম্প্যাথাইজ করতে পারো নাকি? বিকজ আই বিলিভ when you have the heart, তোমার হার্ট তোমাকে ভালো স্টুডেন্টও করতে পারবে, তোমার হার্ট তোমাকে ভালো ওয়ার্কার করতে পারবে, একটা ভালো মা বানাইতে পারবে, একটা ভালো বোন বানাইতে পারবে। ইট অল বিলংস টু তোমার মেন্টাল স্টেট, তোমার মাইন্ডসেট, তোমার ভিশন কিরকম। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি enclosed with মানুষের পার্সপেক্টিভ, and that will make you the kindest person and the biggest মানে person. আমি একটু বাবাদের পার্সপেক্টিভ জানার জন্য আপনাকে এই প্রশ্নটা করব হুম। যে মানে তাদের সেফটি এনশিওর করার জন্য আপনার কি, কি No, মাথায় she should make sure that she is safe herself. ওকে আমি MMA ইয়ে করার জন্য 100% পুশ করি। She should learn her
her self protection. Of course, Mhm. as a father, as a male figure, I'll be there to protect her, but she should also be skilled enough to protect herself through her voice. She should stand up against the wrong. Nobody can bully her. She should be able to punch a guy. It doesn't matter ওর থেকে কত বড়, but she should have that courage. I will fight back. I will not just come home and say I did not do anything because the society asked me not to. এই জিনিসটা আমি ওর মধ্যে ইনবিল্ড করতে পারবো and আমি করব. Even after that, if she fails, I don't mind because she tried. That's what I want from her. She should try. যেটা আপুর বাবা মা ওনাকে ইয়ে করছে যে তুমি খেলো, বাট একটা বয়সে গিয়ে she realized it's not her parents or family যেটা ওকে আটকাইছে, it's the society যেটা ওকে আটকানোর জন্য ট্রাই করছে. But did she stop? No. Why is she sitting here? Because her parents taught her, no matter what, I will not change the world for you. You will change your own world. You will create your own world. And that's what I want from my daughters too. আমি ওটাকে কনফার্ম করতে পারবো না যে এটাই হবে, বাট দ্যাটস মাই ইন্টেনশন. এরপর আমার মেয়ে যখন বড় হয়ে যাবে, অ্যাজ অ্যান অ্যাডাল্ট শি ক্যান ডিসাইড যে whether she takes my lessons or she can decide her own future, but I will always be there for her. ফ্যান্টাস্টিক। একটু এড করব সালমানের সাথে? আমার কাছে মনে হয় যে ও যেরকম বলল যে একটা বাবা বা একটা মা বাবার ক্ষেত্রে যে মেয়েকে স্বয়ংসম্পূর্ণ করে বড় করা বা ইন্ডিপেন্ডেন্ট করা, যে ইউ হ্যাভ টু স্টে সেফ অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইট হ্যাপেন্স। এইটার সাথে আসলে আমরা যারা এরকম প্রিভিলেজ জায়গা থেকে বসে এই Privileged, কথাগুলো হ্যাঁ, বলতে পারছি, আমাদেরকে আসলে একটা সোসাইটিও চিন্তা করতে হবে, একটা কমিউনিটিও চিন্তা করতে হবে। মানে পরিবার, কমিউনিটি, সোসাইটি, দেশের নিয়ম রাইট। যদি ওয়েমেন ফ্রেন্ডলি না হয় বা নারী বান্ধব না হয়, তাহলে আসলে একটা পর্যায়ে গিয়ে একা ওই মানুষটা আসলে অনেক ফাইট করতে অনেক পারে fight না করতে এবং পারে, দেন হ্যাঁ। দে গিভ আপ। Absolutely, তো আমার absolutely. কাছে মনে হয় যে while we have to teach our children যে they have to really do this Self-sufficient হতে হবে and themselves, we also want a community যেখানে ওই কমিউনিটিতে একজন মেয়েকে বাজেভাবে কেউ তাকালে আশেপাশের মানুষ এটা রেইজ করবে ভয়েস। আমার কাছে মনে হয় যে এখানে একটা তো আপনি প্রশ্ন করলেন যে অ্যাজ আ ফাদার বা বাবা মা যেরকম একটা রোল প্লে করবে, সোসাইটি বা কমিউনিটির অন্যান্য লিডাররাও কিন্তু ওইটা প্লে করা উচিত। যেরকম একটা স্কুলের শিক্ষক, হ্যাঁ, একটা অফিসের ম্যানেজার, যেটা আমার কাছে মনে হয় যে আমরা হয়তো এই আলাপটা করতামই যে অ্যাজ আ ফিমেল লিডার বা ফিমেল ম্যানেজার আপনি আসলে কি বলবেন আপনার টিমকে। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে যদি একজন নারী হোক বা পুরুষই হোক, তারা যদি কন্টিনিউয়াসলি এই কথাগুলো বলে বা এটাকে আসলে বিশ্বাস করে, আমার মনে হয় পরিবর্তনগুলি আসবে। বাট ওই যে কন্টিনিউয়াসলি আমাদের ওই বিলিফ সিস্টেমটাকেও তো প্রশ্ন করতে হবে এবং ভাবতে এবং এই যে আমরা অ্যাভয়েড করছি অনেক বছর ধরে কিছু ডিফিকাল্ট কনভারসেশন, সেখান থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হবে। একটা নারী যতই বাইরের কাজ করুক, তার কিছু ম্যান্ডেটরি বাসার কাজ করতেই হবে, যেটা সকল পুরুষকে হয়তো করতে হয় না। পুরুষ সদস্যটি যদি কি খুব বললে সেন্সিবল এটা? হয়, আমি খুবই আমি লস্ট হয়ে আপনার কাছে গেলাম। আসবো। খুবই লস্ট না, হয়ে না, গেলাম। আমি এটা কি আপনার কাছে বলল? আসবো। না, অনেক সেন্সিবল যেমন? পুরুষ আছেন, এটা বলতে হ্যাঁ, দেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক সেন্সিবল পুরুষ আছেন, নিজের ইচ্ছায় হয়তো করেন। আচ্ছা। কিন্তু জোর করে এটা আপনার পার্ট, আপনার আমি রান্না করলে তোমাকে থাল বাসনটা ধুইতেই হবে। হুম। এইটা তো এখনো আমাদের কালচারে আসছে বলে আমি মনে করি না। আপনি ওকে। কি মনে করেন এখন বলেন? না, আমি হয়তো ভুল বুঝছি। আমি মনে করছি যে ছেলেরা এটা করতেই পারে না মনে হয়। না, 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 নট নট লাইক দ্যাট। হ্যাঁ। কিন্তু একটা মেয়েকে বাসায় এসে বেশিরভাগ ক্ষেত্রে বুয়ার হাতের রান্না খায় না। মেয়েটাকে এসে রান্না করতে হবে। অফিস থেকে তাড়াতাড়ি আসতে হবে। বাচ্চাটাকে এসে দেখা যাবে বাচ্চাটাকে ওর খাওয়াইতে হবে। হোমওয়ার্ক রেডি করতে হবে। অথচ যিনি পুরুষ সদস্য আছেন, যদি তিনি এনাফ সেন্সিবল না হন, তিনি হয়তো কাজের পরে নিজের রিফ্রেশমেন্ট এর জন্য একটু আড্ডা দিলেন। তার বাসায় আসার জন্য তো তাড়া থাকবে না। কারণ এসে রান্নাটা উনি হয়তো পাবেন। এইটা আমাদের কমন সিনারিও। আমি আপনার কাছেও জানতে চাইবো যে মানে আপনি আসলে কি করেন বা আমি আমাদের সেমটার ভাইস ভার্সাও দেখছি যে woman works like হুম, she is the breadwinner হুম, and the husband takes care of the kid and the house. আমাদের পরিচিত ইভেন আপুও চিনবেন, আপনাদেরই একজন করে, আমি নাম ইচ্ছা করে বলতেছি না। সো এরকমও আছে যে উল্টাটাই। আই থিংক ইট হ্যাজ নাথিং টু ডু উইথ বিলিফ সিস্টেম, ইট হ্যাজ টু ডু উইথ আমার সোশ্যাল ইকোনমিকে ওইভাবে সার্ভাইভ করার জন্য আমার যেটা ডেইলি নিডস ওইটা এইভাবেই থাকতে হবে। কাউকে না কাউকে তো ঘর সামলাতে হবে। এখন ইটস আপ টু দেম, হাজব্যান্ড সামলাবে নাকি ওয়াইফ। ইফ দ্য ওয়াইফ সেইজ যে না, আই উইল বি দ্য ব্রেডউইনার বিকজ আই এম গুড এট আর্নিং মানি অ্যান্ড দ্য ফাইন্যান্স, আমি টাকা পয়সা দেখতেছি, আই উইল টেক কেয়ার অফ ইউর কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড লিভিং, তুমি একটু বাচ্চাদেরকে সামলা, আমি এসে পরে ছুটির দিন বা আমি ঘুরাতে নিয়ে যাবো, বাচ্চাদের টেক কেয়ার করবো, ওগুলো আমি দেখবো। সো ইটস অ্যান আন্ডারস্ট্যান্ডিং, ইটস আ টিম ওয়ার্ক। ইটস নট যে আমি এটা করতেছি তুমি ওটা করো, জিনিসটা এরকম না।
ওকে। সো আমি একটু মিডিয়া সেক্টরের জায়গায় যেতে যাচ্ছি। আমি একটু আগে মানে তুলছিলাম কথাটা, এটা কেমন জানি আবার অন্য অনেক ঘুরে দিকে গেছে। চলে হ্যাঁ, গেছে। রাইট, আমরা রাইট, রাইট। অনেক জায়গা নিয়ে কথা হুম, বলছি। সো নট অনলি ইন অনলাইন মিডিয়া বা হুম, সোশ্যাল মিডিয়া, আমাদের মেইনস্ট্রিম চ্যানেলস সব জায়গায় মানে নারী পুরুষের আলাদা ভূমিকার যে কথাটা আমরা বলছিলাম, সেটা পোর্ট্রে করার জন্য তো মানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। কিন্তু আস্তে, আস্তে এটা অনেকখানি চেঞ্জ হয়েছে। আমরা হুম, দেখতে পাই অনেক সিনেমা, নাটক হচ্ছে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে। কিন্তু তারপরেও আসলে মানে আমাদের মিডিয়া কি মানে অনেক সময় নারীকে আ একটা সাবজেক্ট, একটা অবজেক্টে পরিণত রাইট, করে না রাইট। এখনো? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমরাও করছি। এটা করে আসছি। আমাদের মিউজিক ভিডিওতে এটা করা হয়। আমি নিজে করে আসছি এটা প্র্যাকটিস। বিকজ হুম, ওই যে বললাম না যে ইটস রং অ্যান্ড ইটস বিন প্র্যাকটিস বিকজ দ্যাটস হোয়াট সোসাইটি টেকস। আমরা ওটাকে কিন্তু মিসইউজ করি। ডু ইউ ফিল রিগ্রেট যে মানে এটা না গিল্টি করে ফিলিং? না, গিল্টি ফিলিং আমার মধ্যে আসে না। নট আউট অফ যে হ্যাঁ, আমি খুব শয়তানি করছি ওরকম না। গিল্টি ফিলিং আসে না বিকজ ওই যে বললাম না সোসাইটি তো আমাকে এটা ফিড করে আসছে। সো আমি এটাতে কমফোর্টেবল হয়ে গেছি। দিস ইস দ্য রিয়ালিটি আমাদের এটা সেল হচ্ছে। আপনাকে এখন করতে বললে আপনি কি করবেন এরকম কিছু গিল্টি? ভিডিও? না গিল্টি? এরকম কোনো ভিডিও? এরকম ভিডিও হ্যাঁ, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে আমি আলাদা করে দেখব। আমি অবশ্যই করব। কেন করব না? ইফ ডোন্ট ইউ থিংক যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আসলে আমাদের সোশ্যাল অনেক কিছুকে নির্মাণ করতে অনেক এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ পার্ট অফ ইউর সোসাইটি। সো যেকোনো সোসাইটি যেরকম, ওই সোসাইটির প্রত্যেকটা মানুষ থেকে একজন বের হবে যে আপনার লিডারশিপের ইয়েতে যাবে। ওখান থেকে একজন বের হবে যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যাবে। ওখান থেকে একজন বের হবে যে এডুকেশন ইন্ডাস্ট্রিতে যাবে। এরাই কিন্তু আবার এটাকে কন্টিনিউ করবে। সো ওই টপ অফ দ্য পিরামিডের কথা এইজন্যই বলছি যে প্রত্যেকটা যেমন অমিতাভ বচ্চনকে আমরা সবাই চিনি। আমাদের বাবা-মারা কিন্তু খুব দেখে সাবা, সাবা বলে নাচে খুব মজা পায়। আবার আপনি ওর পাশে গিয়েই ওর সাথেই নাচেন তখন আবার বলবে যে তুমি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার, তুমি মিডিয়ার কাজ করো, তুমি খারাপ, রাত্রে করে বাসায় আসো। আবার সেইম অমিতাভ বচ্চন যখন বলবে যে, "দেখো তোমার মেয়েদেরকে স্কুলে পাঠাও, ওদেরকে নারী শিক্ষায় শিক্ষায়িত করো।" তখন আবার বাবা-মা এটাকে অ্যাকসেপ্টও করবে। সো when you have a power and a platform, even me, even আপু, even you, we should use that platform for the good things and ওটাকে প্রিচ করা উচিত। আমাদের এটা কিন্তু রেসপনসিবিলিটি which is why I'm always vocal about এই সোশ্যাল রাইটস বলি, ইকুয়ালিটি বলি। আমি ওটাকে কখনো ছেলে, মেয়ে, বয়স দিয়ে বিভাজন করি না। আমি সবসময় বলি যে, "We all have equal rights." ছেলে থেকে শুরু করে, মেয়ে থেকে শুরু করে, বাচ্চা থেকে বড় পর্যন্ত। স্কুল কলেজটাও আপু একটা কথা বলছিল যে শিক্ষকদের কথা বলছিল। দে আর দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্সার্স। আমরা তো মার্কেটিং করি, ইনফ্লুয়েন্সিং করি ইন টার্মস অফ ডিজিটাল কনটেন্ট। বাট আপুর এই কথাটা মেক্স এ হিউজ রোল কেন বলবো? আমার লাইফের বড়, বড় ডিসিশনস এ আমার টিচারদের একটা বড় হাত আছে। ইদার দে হ্যাভ ব্রোকেন মি or one of their simple words had created me. So they have the power of destruction and creation both. Teachers do actually play a big role. Same with doctors. আর ডক্টর আমরা ট্রিটমেন্টের কাছে যাই। বাট একটা ডক্টর যদি ট্রিটমেন্ট নাও করা, যদি সুন্দর করে একটু এম্প্যাথাইজ করে আমার সাথে, ভালো করে কথা বলে, মেন্টালি আমি কিন্তু অলরেডি সিকিউর ফিল করা শুরু করব। সো এই যে টপ অফ দ্য পিরামিডের মানুষরা, এরা যতদিন না ভোকাল হবে, ওদের ছাড়া আমরা বিলো পিরামিডস আমরা কেউ কখনো কিন্তু যতই ডিসকাস করি, ইটস নেভার গোইং টু ওয়ার্ক আউট। টপ অফ দ্য পিরামিডকে এনগেজ করতে হবে। ইনফ্লুয়েন্সার্স, ডক্টরস, আর্কিটেক্ট, স্পিকার্স, লিডার্স, পার্লামেন্টের কথাবার্তা, টিভি, বাংলাদেশ টেলিভিশন হোক, অন্যান্য চ্যানেল হোক, আমাদের পডকাস্ট হোক, দিস থিংস যত না আপনি কথা বলবেন তত বেশি কিন্তু এটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। ডিসকাশন দিয়ে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবো না। টপ অফ দ্য পিরামিডকে সবার আগে কথা বলতে হবে। কিন্তু ডিসকাশন দিয়ে আমরা আসলে তাদের পর্যন্ত পৌঁছাতে পারবো এবং বলতে পারবো যে তোমরা এট লিস্ট কিছু করো। সো আপা আসলে আপনি কি মনে করেন যে আম এই মিডিয়া যেভাবে আসলে পোর্ট্রে করে আমাদের নারী পুরুষ সকলকে তাদের ভূমিকাকে, সেটার কি আসলে পরিবর্তন এসছে না অনেকখানি আগে থেকে এখন পর্যন্ত? এবং এই জায়গাতেও আসলে আরো কি পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? না দেখেন আমি মনে করি যে এই যে খুব রিসেন্টলি কিছু সিনেমা বের হয়েছে না যে বাড়ির নাম শাহানা, সাবা বা এই যে তারও আগে আরেকটা সিনেমা দেখলাম শঙ্খর বানানো প্রিয় মালতী, হ্যাঁ? তো আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু একদম এভরিডে লাইফে যে মেয়েরা যেরকম তাদেরকে নিয়ে সিনেমা হচ্ছে এবং এটা কিন্তু খুব পজিটিভলি আমি কিন্তু মনে আপনি করি। একটা জিনিস জানেন, এটা ইন্টারনাল কথা। যারা এই সেক্টরে আছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে অনেক নামকরা হিরো মানে যারা টপ লিড হিরো আছেন, তারা ফিমেল ডমিনেটেড মুভিতে অভিনয় করতে চান না। হতে পারে সেটা হয়তো করতে চান না কিন্তু একদিন হয়তো করবেন। কিন্তু আমার মনে হয় যে চেঞ্জটাকে তো আমাদের আসলে রেকগনাইজ করতে হবে। যে ছোট, ছোট চেঞ্জ হয়েই একদিন আপনি বড় চেঞ্জে আসবেন। আপনি একটা সময় হতোই না হয়তো এভরিডে মেয়েদেরকে নিয়ে লাইভ বা যেটা হয়তো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বা সিনেমা বা নাটকে গ্লোরিফাই করা হতো মেয়েদেরকে অন্যভাবে। এখন হয়তো প্রতিদিনের মেয়েটাকে বা নারীটাকে নিয়ে যে গল্প লেখা হচ্ছে আমি মনে করি এটা পজিটিভ। এটা হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে যে
সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি মনে করি যে অনেক নয়েজ ক্রিয়েট করে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে। কারণ আপনি যখনই পড়বেন আপনার এগেইনস্টে অনেক খারাপ, খারাপ কথা, অবশ্যই আপনি নিজেকে গুটিয়ে ফেলবেন বা আপনার খারাপ লাগবে বা আপনি কি করবেন বুঝবেন না, না? সাইবার বুলিং সাচ এ বিগ প্রবলেম এবং মেন্টাল হেলথের জন্য নারীর ক্ষেত্রে হয়তো বেশি অ্যাটাকিং হচ্ছে পুরুষের তুলনায়, বাট পুরুষের ক্ষেত্রেও হয়। তা আমার মনে হয় যে আমাদের বাচ্চাদেরকে হয়তো শিখানো উচিত যে কিভাবে আপনি এই সোশ্যাল মিডিয়ার যুগে নিজের মাথাটাকে ঠিক রাখবেন। তো আমার কাছে মনে হয় যে একটা সময় টিভি যখন এসছিল, আমরা যখন ছোট তখন ডিশ টিভি আসলো। হুম, হুম। তো আমাদেরকে বলা হলো যে একদম সোসাইটি শেষ হয়ে যাবে, ডিশ অ্যান্টেনা আসছে। কিন্তু সোসাইটি শেষ হয় নাই, আমরা তো বেঁচেই আছি। কাজেই আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে আমরা ম্যানেজ করব? হাউ হোয়াট উইল উই সি অ্যান্ড নট সি? হাউ উইল ইট এফেক্ট আওয়ারসেলভস? আমার মনে হয় এটা নিয়ে অনেক কাজ হওয়া উচিত। কারণ যখনই আমরা দেখি নারী নেতৃত্বে কেউ এসছেন, তাকে এত বেশি vilify করা হচ্ছে বা ছোট করা হচ্ছে, উনি যাতে পিছে হটে না যান। কারণ এটাও তো হচ্ছে, তাই The না? problem is whenever we talk about নারী নেতৃত্ব, হুম। অনেকবার দিছে, অনেকগুলা ডিসকাশন। নারী নেতৃত্ব বললে মানুষ ডিরেক্টলি একটা জায়গাতে রিলেট করে। They think নারী নেতৃত্ব মানে হচ্ছে মন্ত্রী। ওরা নারী নেতৃত্বের কনসেপ্টটাতে এতটাই মানে ইয়েতে চলে গেছে, ওরা বুঝতেও পারে না যে নারী নেতৃত্ব মানে কি। সো এটা আমি ইচ্ছে করে বললাম বিকজ এর আগেও এরকম হয়েছে। সো আপনি যেহেতু এই সেক্টরে অলরেডি লিডারশিপের এক্সপেরিয়েন্স দিয়ে আসছেন, ইফ ইউ কুড ইলাবোরেট ছোট্ট করে নারী নেতৃত্ব আর ভার্সেটাইলিটিটা কি হতে পারে? কত জায়গাতে নারী নেতৃত্ব আপনি দেখতে পারেন? আমি নারী নেতৃত্ব তো ১ম থেকে শুরু হবে বাড়িতে, না? আপনার বাড়িতে। মাই তো একজন নেত্রী। আপনি হুম। চিন্তা করেন একটা পরিবারকে চালানো। হুম, হুম, হুম। স্পেশালি আমাদের দেশের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, তাতে একজন মা কিন্তু একজন বিরাট ম্যানেজার। হুম, হুম। সে কিভাবে ম্যানেজারের টাকা রোল পয়সা ওখান ম্যানেজ থেকেই। করবে এটা এক্সাক্টলি। কিন্তু সেই করে পরিবারের জন্য। তো আমার কাছে মনে হয় সেখান থেকে তো শুরু হয়। কিন্তু একটা এডুকেশন সিস্টেমে আপনি যদি একজন মেয়ে নারী টিচার দেখেন, তাহলে আপনি দেখবেন যে ও আচ্ছা, তাহলে একজন নারীও পড়াতে পারে। তো অবশ্যই আমাদের দেশে তো ফিমেল টিচার্স আছেই, কিন্তু আরো Even বাড়ানো নারী দরকার। ভোটার থেকে শুরু করে যিনি পার্লামেন্টে আছেন, হুম। সব জায়গায় আসলে নারী নেতৃত্ব থাকে। লিডারশিপ ইজ নট জাস্ট পলিটিক্যাল লিডার। আমরা তো এক্সাক্টলি। আমি পলিটিক্যাল এটাই লিডারের বলতেছি। হ্যাঁ, কথা হ্যাঁ, বলছি। হ্যাঁ। কিন্তু ধরেন এই যে স্টুডেন্ট লিডারশিপ বা আজকে আপনি একটা ক্লাসের একটা মেয়ে প্রিফেক্ট হয়েছে রাইট, বা একটা এনজিও সেক্টরে একটা ছোট জেলায় একটা মেয়ে ম্যানেজার হয়েছে, রাইট। এরাই তো নারী নেতৃত্ব। ইয়েস। এবং আমার মনে হয় যে এই নারী নেতৃত্বটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় সবাইকেই কাজ করতে হবে। কারণ দেখেন, আপনি যদি ডাইভার্সিটি সোসাইটিতে এনকারেজ না করেন, সবাই তো একইভাবে ভাববে এবং একটা অনেক বড় গোষ্ঠী হয়তো এটাই চায় যে সবাই একইভাবে ভাবুক। হ্যাঁ? কিন্তু সেটা আসলে আপনার সোসাইটির জন্য, আপনার দেশের জন্য, আপনার কমিউনিটির জন্য ভালো হবে না। দ্যাট হ্যাজ বিন দ্য আল্টিমেট চাওয়াটা আমাদের হচ্ছে এক্সপেরিয়েন্স। যে যার যোগ্যতা অনুযায়ী যে কারেক্ট। জায়গায় যেতে চায় সে জায়গায় যাতে যেতে পারে। ইটস নট যে আমরা নারী নেতৃত্ব চাই বলে একজন অযোগ্য নারীকে এনে একটা চেয়ারে আমরা বসিয়ে দেব। সেটা নিশ্চয়ই আমরা না চাই মানে না। যোগ্য কে? এটাও হুম। আসলে এটা তো একটা নেতৃত্ব। আসলে আপনাকে লিডার বানাইছে এই কারণে মানুষ আপনাকে মানছে কি মানছে না, নাকি আসলে মানুষই আপনাকে বানিয়েছে? রাইট, There's a রাইট, difference, রাইট। তাই না? যে নেতৃত্ব যিনি দিতে পারবেন তাকেই তো নেতৃত্বের জায়গায় বসানো উচিত। তাই না? ইটস নট গোনা বি যে আমি তাকে বসিয়েছি। এই কারণে তো প্রবলেম গুলো হচ্ছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। এবং প্রায়ই আমরা শুনি যে আমি আমার ঘরের মেয়েকে কাজ করতে দিচ্ছি বাইরে। সো এই জায়গায়ও একটা বড় প্রবলেম আছে যে আপনি যে মনে করছেন যে আপনি হর্তাকর্তা এবং আপনি কাজ করতে অনুমতি দিয়ে মহান কিছু করেছেন, আম সেই জায়গায় একটুখানি পরিবর্তন আসুক আমাদের। আমরা অনেকক্ষণ গল্প করে ফেলেছি। অনেক হুম, সময় হুম, চলে হুম। গেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আসলে সময় শেষ আমাদের। সো টায়ার্ড না হলেও আমাদেরকে এখন শেষ করতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ অনেক সো মাচ। ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ স্পেশালি যারা এতক্ষণ আমাদের বকবক শুনেছেন। অনেক বিষয়ে হয়তো আপনারা একমত হয়েছেন, অনেক বিষয়ে আপনার দ্বিমত থাকতে পারে। তবে একমত দ্বিমত সবকিছু সম্মানের সাথে হবে। আমাদের প্রত্যেকের বেলায় সেটা আমাদের চাওয়া থাকবে আপনাদের কাছে এবং মানুষ হিসেবে আমরা আসলে যার যোগ্যতা অনুযায়ী যার যে অধিকার সেটুকু পাবো। এই ছোট্ট আশাটুকুই আমরা আজকে আম আপনাদের কাছে করছি, সবার কাছে করছি এবং এই কথাটুকুই আসলে বলতে চেয়েছি অনেক বকবকের মাঝখানে। সো আবার আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই নানা বিষয়ে এলোমেলো কিংবা গোছানো কথা নিয়ে। আজকের মতো বলছি বিদায়।